আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেনডি স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে জটিল সংখ্যা নিয়ে। তো আমরা তো সবাই কম বেশি জটিল সংখ্যা সম্পর্কে জানি। জটিল সংখ্যা কি ধরনের সংখ্যা? যাদের মধ্যে হচ্ছে একটা পার্ট থাকবে হচ্ছে বাস্তব পার্ট, একটা পার্ট থাকবে হচ্ছে কাল্পনিক পার্ট। তো এই কাল্পনিক পার্টটাকে আমরা হচ্ছে সাধারণত আই দিয়ে প্রকাশ করি। তাহলে বাস্তব পার্টটা যদি এ হয় তাহলে কাল্পনিক পার্টটা হবে হচ্ছে আই এর সাথে একটা বাস্তব সংখ্যা গুণ আকারে থাকবে, তার মানে হচ্ছে আইবি। তাহলে টোটাল জটিল সংখ্যাটা আসবে হচ্ছে এ প্লাস অথবা মাইনাস আইবি আকারে একটা সংখ্যা। এখন সব সময় যে একটা পার্ট বাস্তব একটা পার্ট কাল্পনিক থেকেই জটিল সংখ্যা হবে ব্যাপারটা কিন্তু এমন না। কখনো কখনো এরকম হতে পারে যে শুধুমাত্র আমাকে হচ্ছে কাল্পনিক পার্টটা দিয়ে জটিল সংখ্যা দিয়ে দিল, যেমন ধরা যাক 3i, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা। আবার ধরা যাক হচ্ছে -4i, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা। অর্থাৎ আমি যদি লিখি 2 + 3i, এটাও যেমন একটা জটিল সংখ্যা। আমি যদি লিখি -5i, এটাও তার মানে একটা জটিল সংখ্যা হবে। এখন আমরা যখন কোন জটিল সংখ্যাকে প্রডিউস করি তখন সঙ্গে সঙ্গে সেই জটিল সংখ্যাটার অনুবন্ধী একটা জটিল সংখ্যা চলে আসে, অর্থাৎ এরা কিন্তু জোড়ায় জোড়ায় আসে। মানে আমি যখনই লিখে ফেললাম 2 + 3i, তখন কিন্তু এটার কনজুগেট 2 - 3i অলরেডি তৈরি হয়ে যায়। এরা কখনো একা আসে না, একসাথে জোড়ায় জোড়ায় আসে। তার মানে আমি যদি বলি যে একটা সংখ্যা হচ্ছে 3 - 2i আছে, তাহলে বাই ডিফল্ট আমি পাবো যে আরেকটা সংখ্যা হচ্ছে 3 + 2i থাকবে। যদি এরকম হয় যে কোনো একটা সংখ্যা -3 - 2i থাকবে, তাহলে আরেকটা সংখ্যা আমি পাবো -3 + 2i থাকবে। অর্থাৎ আমি কোনো একটা সংখ্যার বা কোনো একটা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা তার সাথে সাথেই পেয়ে যাব। এখন এই যে এই জটিল সংখ্যাগুলা, এইগুলা আমরা বের করছি কিভাবে? অর্থাৎ আমি যে লিখলাম যে -3 আর এখানে হচ্ছে -2i, কিন্তু পরেরটা লিখলাম -3 প্লাস হচ্ছে 2i। তাহলে এইটা দেখে তো আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস প্যাটার্ন খেয়াল করতেছি, সেটা হচ্ছে যে আমরা এ আর আইবি এর মাঝের চিহ্নটা কিন্তু বদলায়। তো আরো স্পেসিফিক ভাবে বললে আমার হচ্ছে আইবি এর সামনের চিহ্নটা বদলায়, এ এর চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি একটা সংখ্যা যদি পাই a প্লাস আইবি, তার অনুবন্ধী সংখ্যা আসবে হচ্ছে a মাইনাস আইবি। অথবা আমি যেটা সংখ্যা পাই b মাইনাস আইসি, তাহলে ওটার অনুবন্ধী সংখ্যা আসবে হচ্ছে b প্লাস আইসি। এখন b এর ভ্যালু যদি -3 হয় কোনো সমস্যা নাই, এখানেও b এর ভ্যালু -3 থাকবে। আর c এর ভ্যালু যদি ধরা যাক +42 হয়, তাহলে এখানেও সেটা সেমই থাকবে। অর্থাৎ আমার শুধুমাত্র i এর চিহ্নটা চেঞ্জ হবে, আমার ওই কনস্ট্যান্টের চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, তো আশা করি আমরা জটিল সংখ্যা সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে গেলাম। এখন আমি যে বারবার আই আই করে বলছি, এই আই অ্যাকচুয়ালি কি ধরনের জিনিস? আইটাকে একটা ভ্যালু আমরা ধরে নেই, সেটা হচ্ছে √1। তার মানে আই এর ভ্যালু হচ্ছে √1। সেই থেকে আমি যদি বলি আই স্কয়ার এর ভ্যালু আসবে হচ্ছে √1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1। ওকে, তাহলে এবার আমরা জটিল সংখ্যার গুণাবলীগুলো দেখে নিই। তো ধরা যাক একটা জটিল সংখ্যা a প্লাস ib ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি a এর ভ্যালু 0 হবে এবং b এর ভ্যালু 0 হবে। কারণ আমরা যখন জটিল সংখ্যা কোনোটার ভ্যালু 0 বলি তখন হচ্ছে স্পেসিফিক ভাবে কোঅর্ডিনেট গুলো 0 হয়। আবার যদি আমি এরকম বলি যে একটা সংখ্যা a প্লাস ib ইজ ইকুয়াল টু একটা সংখ্যা c প্লাস id হয়, তাহলে কিন্তু এদের সহগগুলো আমরা সমীকৃত করতে পারবো। অর্থাৎ a আর c এর সমান হবে, এই b হচ্ছে এই d এর সমান হবে। তার মানে a ইজ ইকুয়াল টু c লিখতে পারবো, b ইজ ইকুয়াল টু d লিখতে পারবো। আমরা কিন্তু এই প্রপার্টিটা ইউজ করে অনেকগুলো ম্যাথ সলভ করব। আচ্ছা, এখন দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা নেই, ধরা যাক a প্লাস আইবি আর হচ্ছে a মাইনাস আইবি, এদের যোগফল যদি করি তাহলে এই দুইটা কাটাকাটি গেলে আমার আসে হচ্ছে 2a। আবার ধরা যাক এদেরকে যদি আমি গুণ করে দেই a প্লাস আইবি ইন্টু হচ্ছে a মাইনাস আইবি, তাহলে আমি পাচ্ছি a স্কয়ার মাইনাস আইবি হোল স্কয়ার। অর্থাৎ এখান থেকে আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস আই স্কয়ার বি স্কয়ার। আই স্কয়ারের ভ্যালু কত কিছুক্ষণ আগে দেখে আসলাম, -1। তাহলে এই -1 আর মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন a আর b তো আলাদা আলাদা বাস্তব সংখ্যা ছিল, তো আমি তাহলে দুইটা জটিল সংখ্যা যারা অনুবন্ধী এদেরকে গুণ করে কি পেলাম, একটা বাস্তব সংখ্যা। আবার দুইটা জটিল সংখ্যা যারা হচ্ছে অনুবন্ধী এদেরকে যদি যোগ করে দেই তাহলে কি পেলাম, একটা বাস্তব সংখ্যা।
তার মানে এদের আমি যদি যোগফল নেই কিংবা যদি আমি গুণফল নেই, দুইটাই আমার হচ্ছে বাস্তব সংখ্যা ব্যাক দিবে। তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা জটিল সংখ্যা একটা প্রপার্টি, স্পেসিফিক একটা প্রপার্টি শিখবো, সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। তো এই মডুলাস আর আর্গুমেন্ট ব্যাপারটা আসলে কি? তো ধরা যাক একটা জটিল সংখ্যা আমি পেলাম যে a প্লাস ib। তো এইটার স্পেসিফিক ভাবে আমি যদি এটাকে ধরে নেই হচ্ছে z, তাহলে z এর মডুলাস ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এইটাই হচ্ছে আমার মডুলাস। আর আর্গুমেন্ট z ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে tan ইনভার্স b বাই a। এই টোটাল জিনিসটা হচ্ছে আমার আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট কিন্তু আসলে একটা কোণ। ওকে, এখন আমাদের তো জটিল সংখ্যা এরকম হতে পারে যে কোনটা আমরা দেখলাম z ইজ ইকুয়াল টু -3 প্লাস 2y, কোনটা দেখলাম z ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2y, কোনটা দেখলাম -3 মাইনাস 2y, কোনটা আবার পাবো হচ্ছে 3 প্লাস 2y। এই যে এইখানে যে প্লাস মাইনাসের চেঞ্জগুলো হচ্ছে, এগুলার কারণে আমাদের কিন্তু জটিল সংখ্যার মডুলাস যদিও চেঞ্জ না হয়, কিন্তু আর্গুমেন্টটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাবে। তো আর্গুমেন্টের এই চেঞ্জটা আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো। চলুন তাহলে ফর্মুলাগুলো দেখে নেই। তো যদি আমার z ইজ ইকুয়াল টু x প্লাস iy হয়, তাহলে আর্গুমেন্ট লিখতে পারবো আমরা tan ইনভার্স y বাই x। যদি z ইজ ইকুয়াল টু মাইনাস x প্লাস iy হয়, তাহলে আমরা আর্গুমেন্টটা লিখতে পারবো পাই মাইনাস tan ইনভার্স y বাই x। যদি z ইজ ইকুয়াল টু মাইনাস x মাইনাস iy, মানে আগে প্লাস ছিল এবার মাইনাস হয়, তাহলে আমার আর্গুমেন্ট হবে হচ্ছে প্লাস মাইনাস পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স y বাই x। আচ্ছা, আর যদি এরকম হয় যে z ইজ ইকুয়াল টু x মাইনাস iy, তাহলে আমার আর্গুমেন্টটা আসবে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x। তাহলে এই প্রত্যেকটার জন্য আমরা একটা করে ম্যাথ করে ফেলি। ওকে, তো প্রথমটায় z ইজ ইকুয়াল টু 2 প্লাস 3i, তাহলে এটা দুইটাই পজিটিভ, তাহলে আমার ফর্মুলা কি আসবে? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তার মানে এটা আসবে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু হচ্ছে আমার 2। আচ্ছা, পরেরটায় যাই। পরেরটায় বলা হচ্ছে z ইজ ইকুয়াল টু -√3 প্লাস হচ্ছে i, তাহলে এখানে এটা হচ্ছে আমার x এর ভ্যালু আর y এর ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে আমার এখানে আর্গুমেন্টটা কি আসবে? পাই মাইনাস tan ইনভার্স y বাই x, অর্থাৎ এটা। তাহলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স 1 বাই। তো পরেরটায় আমাকে বলেছে যে z ইজ ইকুয়াল টু -1 মাইনাস √3i। তো তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে আমার 1 আর y এর ভ্যালু হচ্ছে আমার √3। তাহলে আমি যদি ফর্মুলার মধ্যে বসাই দিই যে থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস tan ইনভার্স y বাই x, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস পাই মাইনাস tan ইনভার্স √3 বাই 1। তাহলে প্লাস মাইনাস পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স √3 মানে tan 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3। তাহলে যদি প্লাস করে দেই তাহলে আমার আসবে হচ্ছে 4 পাই বাই 3, আর যদি আমি মাইনাস করে দেই তাহলে আমার আসবে হচ্ছে 2 পাই বাই 3। ওকে, পরেরটায় যাই। পরেরটায় আমাকে বলেছে যে z ইজ ইকুয়াল টু √5 মাইনাস হচ্ছে √3i, তাহলে এটার অ্যানসার আসবে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x। তাহলে আমার অ্যানসার আসবে মাইনাস tan ইনভার্স √3 ডিভাইডেড বাই √5। তো আমরা যখন ইউজুয়ালি আর্গুমেন্টটা বের করি tan ইনভার্স y বাই x লিখি, এখানে আমরা y এর ভ্যালুটা চিহ্ন সহ ইনপুট দেই। এইখানে আমরা কিন্তু স্পেশালাইজ ফর্মুলা ইউজ করছি, এই কারণে আমরা কিন্তু এখানে চিহ্ন সহ ইনপুট দিলে আমার কিন্তু ভ্যালুটা আগের মতো সেম আসবে না। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা স্পেশালাইজ ফর্মুলা ইউজ করব তখন জাস্ট x এর চিহ্ন ছাড়া ভ্যালুটা ইনপুট দিব। আর যদি আমরা একবারে করতে চাই, যেমন ধরা যাক এই ম্যাথটাই 2 নাম্বার ম্যাথটা, তাহলে আমরা লিখতাম হচ্ছে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই -√3। তাহলে এখান থেকে আমার ব্যাপারটা আসতো হচ্ছে মাইনাস পাই বাই 6, সেখান থেকে আমরা লিখতে পারতাম হচ্ছে 5 পাই বাই 6।
তো যদি একবারে করতে চাই তাহলে হচ্ছে এই প্রসেসটা, আর যদি আমরা স্পেশালাইজড ফর্মুলা ইউজ করতে যাই তাহলে হচ্ছে আমার এই প্রসেসটা। তো আশা করি ম্যাথগুলো আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্টের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তো আমরা এতক্ষণ তো সিঙ্গেল জটিল সংখ্যা নিয়ে কাজ করছিলাম। এখন যদি দুইটা জটিল সংখ্যা গুণ আকারে বা ভাগ আকারে বা পাওয়ার আকারে দেয়, তখন হচ্ছে এই মডুলাস আর্গুমেন্টের বৈশিষ্ট্যগুলো আমার কাজে আসবে। কিরকম, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো যদি দুইটা জটিল সংখ্যা গুণ আকারে আসে, যে Z1 আর Z2 এরা হচ্ছে দুইটা আলাদা আলাদা জটিল সংখ্যা, এটাকে যদি গুণ আকারে নেই তাহলে একটা নতুন জটিল সংখ্যা পাবো। তো এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে Z1 আর হচ্ছে Z2 এরা কিন্তু অনুবন্ধী হবে না। অনুবন্ধী হলে সেটাকে আমরা Z1 বার লিখতাম। Z1 এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে Z1 বার। তো Z1 আর Z2 হচ্ছে দুইটা সম্পূর্ণ আলাদা জটিল সংখ্যা। তো দুইটা জটিল সংখ্যার গুণফল Z1 Z2 এইটার যদি আমি মডুলাস বের করতে চাই, সেটা হবে ইন্ডিভিজুয়ালি Z1 এর মডুলাসের গুণ Z2 এর মডুলাস, আর এদের আর্গুমেন্টটা হবে হচ্ছে Z1 এর আর্গুমেন্ট প্লাস হচ্ছে Z2 এর আর্গুমেন্ট। আর যদি দুইটা জটিল সংখ্যা ইন্ডিভিজুয়াল দুটো জটিল সংখ্যার ভাগফল আর একটা জটিল সংখ্যা আসবে, তো সেইটার মডুলাস যদি আমি বের করতে চাই, সেটার মডুলাস আসবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি Z এর মডুলাসকে, মানে Z1 এর মডুলাসকে আমরা হচ্ছে Z2 এর মডুলাস দিয়ে ভাগ করে দিব। আর সেই ক্ষেত্রে আর্গুমেন্টটা আসবে হচ্ছে যাকে যেটা দিয়ে ভাগ করছি, অর্থাৎ Z1 কে যদি Z2 দিয়ে ভাগ করি তাহলে Z1 এর আর্গুমেন্ট থেকে আমি Z2 এর আর্গুমেন্টটা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে আমি Z1 ডিভাইডেড বাই Z2 এর আর্গুমেন্টটা পেয়ে যাব। আর যদি এমন হয় যে মডুলাস অফ Z1 টু দি পাওয়ার n, অর্থাৎ এমন একটা জটিল সংখ্যা এটাকে আমি n তম পাওয়ারে উন্নীত করলাম, তো জটিল সংখ্যাকে যদি আমি গুণ করি, তাই এটা তো গুণ করাই, যে একই জটিল সংখ্যাকে আমি বারবার গুণ করছি, তাই না? তাহলে তো অবভিয়াসলি একটা জটিল সংখ্যা ব্যাক করবে। তো ওই জটিল সংখ্যাটার মডুলাস যদি বের করতে চাই, সেটা হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল মডুলাসটার পাওয়ার n। তো ধরা যাক আমি যদি কোনো জটিল সংখ্যার মডুলাস পাই হচ্ছে 2, এবং ওই জটিল সংখ্যাটা যদি আমি স্কয়ার করি তাহলে ওটার মডুলাসটা হবে, মানে এই নতুন জটিল সংখ্যার মডুলাসটা হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল মডুলাসের স্কয়ার, তার মানে হচ্ছে 4। আর সেটার আর্গুমেন্টটা হবে হচ্ছে n আর্গুমেন্ট অফ Z1, অর্থাৎ নরমাল আর্গুমেন্ট যেটা হতো তার সঙ্গে জাস্ট যত পাওয়ারে উন্নীত করছি সেই পাওয়ারটা গুণ দিয়ে দিব। আচ্ছা, এখন যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এই যে আর্গুমেন্টের যে প্রপার্টিজ গুলা, এগুলা কাইন্ড অফ লগ এর মতো না? কারণ আমরা কি জানি যে লগ এক্স ওয়াই এটাকে লেখা যায় কি লগ এক্স প্লাস লগ ওয়াই। আবার যদি আমি লিখি লগ এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটাকে কি লেখা যায় লগ এক্স মাইনাস হচ্ছে লগ ওয়াই। আর যদি লিখি হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা আমার কি আসবে এন লগ হচ্ছে এক্স। তো এই লগটা হচ্ছে, যদি এই লগটাকে যদি আর্গুমেন্ট দিয়ে রিপ্লেস করে দেই তাহলে এই প্রত্যেকটা জিনিস আমার দেখাচ্ছে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আর্গুমেন্ট অ্যাকচুয়ালি লগারিদমিক ফাংশনের মতো কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এবার ম্যাথগুলো একটা দেখে নিই প্রত্যেকটার জন্য। তো প্রথম ম্যাথটা হচ্ছে যে মডুলাস অফ Z1 Z2, অর্থাৎ আমাকে দুইটা জটিল সংখ্যা দিয়ে দিল 2 + 3i আর হচ্ছে -1 - √3i। তো এই দুইটা যদি জটিল সংখ্যা হয় তাহলে আমাকে Z1 Z2 এর মডুলাস এবং আর্গুমেন্টটা বের করতে হবে। তো আমরা 2 + 3i এটার মডুলাস কত আসবে, √2² + 3², তার মানে হচ্ছে Z1 বার ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে √4 + 9 মানে হচ্ছে √13, আর Z2 বার আমার আসবে হচ্ছে √-1² + -√3², তাহলে আমার আসবে হচ্ছে 1 + 3 মানে হচ্ছে 4, রুট করলে আসবে আমার 2। আর এদিকে আমার আর্গুমেন্ট অফ Z1 আসবে আমার কি tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 2। আর এদিকে আমার আর্গুমেন্ট অফ Z2 কি আসবে, যেহেতু -1 - √3i, তাহলে আমার আসবে হচ্ছে, যদি আমি ডিরেক্ট করে দেই তাহলে আমার আসবে tan ইনভার্স -1 ডিভাইডেড বাই -√3। এটাকে আমরা এভাবেই রেখে দিচ্ছি কারণ আমরা একটু পরে এটাকে ইউজ করব। তো যেহেতু আমার এখন মডুলাসটা বের করতে হবে, তো মডুলাস কি হবে ইন্ডিভিজুয়ালি এই দুইটার গুণফল, তার মানে আমার মড Z1 Z2 আসবে হচ্ছে 2√13, আর আমার আর্গুমেন্ট Z1 Z2 আমার আসবে হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 tan ইনভার্স 3/2 প্লাস tan ইনভার্স -1 বাই -√3। তো এবার এই দুটাকে আমি যদি যোগ করে দিই tan এর ফর্মুলা দিয়ে, কোন ফর্মুলা আসবে,
যে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab এই ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট এটাকে আমরা সলভ করে ফেললে আমার আর্গুমেন্টটা চলে আসবে। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে যে ডিভিশন, অর্থাৎ আমাকে যদি z1 আর z2 এর ভাগফলের যে জটিল সংখ্যা সেটা দিয়ে দেয়। তো আমাকে দিয়ে দিয়েছে একটা জটিল সংখ্যা z1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস i আর এখানে হচ্ছে 3 মাইনাস 2i। তো এই দুইটা তো ইন্ডিভিজুয়াল জটিল সংখ্যা না, তাহলে আমি এইটাকে জন্য আলাদা ভাবে মডুলাসটা বের করি। তাহলে এটাকে আমি ধরে নিলাম হচ্ছে z2 আর এটাকে আমি ধরে নিলাম হচ্ছে আমার z3। তাহলে আমি z2 এর মড বের করলে আমার আসবে √5 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে হচ্ছে √26। আর এদিকে আমি যদি z3 এর মড বের করি তাহলে আমার আসবে √3 স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার, তার মানে √13। আর এদিকে যদি আমি আর্গুমেন্টটা বের করি z2 এর জন্য তাহলে আমার আসবে হচ্ছে tan ইনভার্স 1/5। আর এদিকে যদি আর্গুমেন্টটা বের করি z3 এর জন্য তাহলে আমার আসবে হচ্ছে tan ইনভার্স -2/3। তাহলে আমার মডিউলাস অফ z2 ডিভাইডেড বাই z3 আসবে হচ্ছে √26 ডিভাইডেড বাই √13, তার মানে হচ্ছে √2√13/√13, তার মানে হচ্ছে √2। আর আর্গুমেন্ট অফ z2 ডিভাইডেড বাই z3 আমার আসবে হচ্ছে tan ইনভার্স 1/5 মাইনাস হচ্ছে tan ইনভার্স -2/3। তাহলে এটাকে tan এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, tan ইনভার্স 1/5 minus -2/3 divided by 1 plus 1/5 into হচ্ছে -2/3। তাহলে আমার আসবে হচ্ছে tan ইনভার্স 1 তার মানে হচ্ছে π/4। তাহলে আমার মডিউলাসটা আসছে হচ্ছে √2 আর আর্গুমেন্টটা আসছে হচ্ছে আমার π/4। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় হচ্ছে যদি পাওয়ার থাকে, তো ধরা যাক আমাকে একটা জটিল সংখ্যা দিয়ে দিল 5 প্লাস i হোল স্কয়ার, এটার আমার মডুলাস আর আর্গুমেন্টটা বের করতে হবে। তো 5 প্লাস i হোল স্কয়ার এইটাকে যদি আমি z ধরে নেই তাহলে এটার মডুলাস কি আসবে √5 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে হচ্ছে √26। আর আর্গুমেন্টটা আসবে হচ্ছে tan ইনভার্স 1/5। তো সেই ক্ষেত্রে আমার নতুনটার মানে হচ্ছে 5 প্লাস i হোল স্কয়ার এটার মডুলাস কি আসবে √26 হোল স্কয়ার, তার মানে হচ্ছে শুধুমাত্র 26। তাহলে আমার মড z টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 26 আর হচ্ছে আমার আর্গুমেন্ট z টু দি পাওয়ার n আমার আসবে হচ্ছে n ইনটু হচ্ছে tan ইনভার্স 1/5, তার মানে হচ্ছে আমার 2 ইনটু হচ্ছে tan ইনভার্স 1/5। তাহলে আমার অ্যানসারটা আসবে হচ্ছে 26 আর হচ্ছে 2 tan ইনভার্স 1/5। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তো তাহলে এই সাথে আমাদের মডুলাস আর্গুমেন্টের বৈশিষ্ট্য টাইপটা শেষ হয়ে গেল। এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে i এর ঘাত সম্বলিত সমস্যাগুলি। ওকে, তো আমরা তো জানি যে i এর ভ্যালু হচ্ছে √-1। তো এখান থেকে i এর বিভিন্ন পাওয়ারের ভ্যালু কি রকম আসতে পারে সেটা আমরা অ্যান্টিসিপেট করব। তো শুরু করি। তো যেহেতু আমরা জানি যে i এর ভ্যালু হচ্ছে √1, তাহলে আমি বলতে পারি i স্কয়ার এর ভ্যালু কি আসবে √1 হোল স্কয়ার, তার মানে হচ্ছে -1। আর যদি আমি i কিউব নেই তাহলে আবার আসবে √1 হোল কিউব। কিন্তু এইখানে তাহলে আমার কি আসলো -1 টু দি পাওয়ার 3/2, এটা তো একটা ভ্যালু বের করা একটু প্রবলেম। তাহলে আমরা কি করব, আমরা এই i কিউবটাকে এভাবে ভাঙাবো। আমরা লিখবো হচ্ছে i কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে i স্কয়ার ইনটু হচ্ছে আমার i। তো i স্কয়ারের ভ্যালু তো আমরা জানি -1, তাহলে বলতে পারি -1 ইনটু হচ্ছে i, তার মানে আমার i কিউবের ভ্যালু আসছে হচ্ছে -i। এবার যদি আমি i টু দি পাওয়ার 4 বের করি তাহলে কি বলা যায়, এটাকে লেখা যায় হচ্ছে i স্কয়ার ইনটু হচ্ছে i স্কয়ার, তার মানে -1 ইনটু হচ্ছে -1, তাহলে কি আসবে +1। এবার যদি আমি i টু দি পাওয়ার 5 এর কাছে ফেরত যাই, i টু দি পাওয়ার 5 এ কি লেখা যায় i টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1 আর এখানে শুধুমাত্র i আসছে।
তাহলে আমি বলতে পারবো এখানে i টু দি পাওয়ার 5 এর ভ্যালু শুধুমাত্র i ব্যাক করবে। এবার যদি আমি i টু দি পাওয়ার 5 না নিয়ে পরেরটায় যাই, ধরা যাক i টু দি পাওয়ার 8 নিলাম, তো i টু দি পাওয়ার 8 কে কি লিখতে পারবো, i টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে i টু দি পাওয়ার 4, তার মানে 1 ইনটু হচ্ছে 1, তার মানে হচ্ছে 1। যদি আমি i টু দি পাওয়ার 6 নিতাম তাহলে লিখতে পারতাম হচ্ছে i টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে i স্কয়ার, তার মানে হচ্ছে 1 ইনটু হচ্ছে i স্কয়ারের ভ্যালু কত, -1, তার মানে आंसर হচ্ছে -1। তাহলে আমরা কি প্যাটার্নটা বুঝতে পারলাম? প্যাটার্নটা হচ্ছে আমরা যদি কোনোভাবে i এর পাওয়ারের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমার ভাগশেষ যা থাকে সেটা থেকে আমি ইজিলি বলে দিতে পারি আমার i এর ভ্যালুটা কত আসবে। তো আমার এই কারণে চারটা ভ্যালু মুখস্থ রাখতে হবে যে i টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে আমার i টু দি পাওয়ার 2 এর ভ্যালু হচ্ছে আমার -1, i টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে আমার -i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে আমার 1। এই চারটা ভ্যালু হচ্ছে আমার বেস। এবার এই চারটা ভ্যালু থেকে বাকি সবগুলো আমি বের করে ফেলবো। তো ধরা যাক আমি বের করতে চাই i টু দি পাওয়ার 5, তাহলে 5 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, ভাগশেষ 1, তার মানে এটা অ্যাকচুয়ালি i এর সমান। তো এবার আমি ধরে নিলাম হচ্ছে i টু দি পাওয়ার 19, তো 19 কে আমি 4 দিয়ে ভাগ করি কত আসে, 4 3 এ 12, 4 4 এ 16 আর 4 5 এ হচ্ছে 20। তো আমি যদি 4 4 এ 16 করি তাহলে 16 আর এখানে হচ্ছে 19, বিয়োগ করলে আসে 3, তাহলে আমার এটাকে লেখা যাবে হচ্ছে i কিউব। তাহলে i কিউব এর ভ্যালু কত, -i, তার মানে i টু দি পাওয়ার 19 লেখা যে কথা -i লেখা একই কথা। তো আমরা কি তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে আমরা যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে যদি 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে ভাগশেষটা হয়ে যাবে হচ্ছে আমার i এর পাওয়ার, বা ওইখান থেকে আমরা তখন পেয়ে যাব যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত। তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে i টু দি পাওয়ার 48226599728, টোটাল সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ব্যাপারটা কি আসলে মুখে মুখে করা পসিবল? অবশ্যই না, কিন্তু আমরা কিন্তু এটা মুখে মুখে করে ফেলতে পারবো। তো আমরা 4 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা কি করব, লাস্টের দুইটা ডিজিটকে আলাদা করব। এখানে হচ্ছে লাস্টের দুইটা ডিজিট 28। এবার চেক করব এই দুইটা ডিজিট দিয়ে যেই সংখ্যাটা হয় সেইটা 4 দিয়ে বিভাজ্য কিনা। তো আমরা যদি 28 কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসে হচ্ছে 4, 7 দিয়ে গেলে হচ্ছে 28, ভাগশেষ 0। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে i টু দি পাওয়ার 4 এর সমান, বা হচ্ছে এটার অ্যানসার আসবে হচ্ছে 1। তার মানে যত বড়ই সংখ্যা থাকুক না কেন, লাস্টের দুইটা ডিজিট যদি আমার 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমার ওই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। আর যদি বিভাজ্য না হয় তাহলে লাস্টের দুইটা ডিজিটকে ভাগ করে আমি যেই ভাগশেষটা পাবো সেটাই অ্যাকচুয়ালি আমার i এর পাওয়ারে যাবে। কিরকম? তো ধরা যাক এই সংখ্যাটা 225, তাহলে আমার 25 কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে 4 8 এ 32, তাহলে আমি 4 6 24 নেই, তাহলে 4 6 24, 1 থাকে। তাহলে এটা লেখা যে কথা i টু দি পাওয়ার 1 লেখা যে কথা, তার মানে অ্যাকচুয়ালি ভ্যালু আসবে আমার 1। এবার 98 এ যদি আসি, 98 কে ভাগ করলে আমার আসবে হচ্ছে 98। তো এইখানে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 2 এ হচ্ছে আমার 8, এখানে হচ্ছে 18, 4 4 এ হচ্ছে 16, 2 থাকে। তাহলে ভাগশেষ যেহেতু 2, তার মানে i টু দি পাওয়ার 98 যে কথা i স্কয়ার লেখা সেম কথা, তাহলে এটার ভ্যালু হচ্ছে -1। তাহলে i টু দি পাওয়ার 98 ইজ ইকুয়াল টু আমার আসবে -1। আচ্ছা, এবার আসি হচ্ছে এই বড় সংখ্যাটা। তাহলে এখন তো আমরা বড় সংখ্যা থেকে ভয় পাবো না, কারণ আমরা তো জানি কিভাবে এটাকে ডিকোড করতে হয়। আমরা জাস্ট লাস্টের দুইটা ডিজিট মানে এই 55 কে খেয়াল করব। তো এই 55 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে 4 দিয়ে ভাগ করলে 1, এখানে হচ্ছে 4, এবার আসলো 15, এবার 3 দিয়ে যদি করি তাহলে 4 3 এ হচ্ছে 12, লাস্টে থাকে হচ্ছে 3। তাহলে এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে i কিউব, দ্যাট মিন্স আমার ভ্যালু -i। এবার আসি হচ্ছে 1028, তো লাস্টে 28 আছে, তার মানে এটা 4 দিয়ে বিভাজ্য, তার মানে এটার ভ্যালু কত আসবে, i টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 1। আর যদি এটা আসে, এখানেও লাস্টে দুইটা ডিজিট 57, তো আমি যদি 57 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 4 একবার গেলে হচ্ছে আমার 4 ব্যাক করে 17 আসলো। এবার যদি আমি 4 দিয়ে ভাগ মানে 4 দিয়ে গুণ করি তাহলে আমার আসবে 4 4 এ 16, তাহলে 1 থাকে। তাহলে এবার যদি আমি এটাকে লিখে দেই তাহলে আমি লিখতে পারবো হচ্ছে i টু দি পাওয়ার 1, তার মানে অ্যাকচুয়ালি আমার ভ্যালু আসবে হচ্ছে i। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে i এর পাওয়ারটা দেওয়া থাকলে সেখান থেকে আমরা মানগুলো বের করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা এই টাইপটা এখানে শেষ করে দিচ্ছি। এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত, অর্থাৎ i দিয়ে বিভিন্ন আমাকে ইকুয়েশন দিয়ে দিবে, সেই ইকুয়েশনগুলো আমাকে সলভ করতে হবে। তাহলে শুরু করি। তো প্রথমে আমাকে বলেছে i ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই i। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তো প্রথমে আমি এই ছোট জায়গাটাকে খেয়াল করব, তাহলে বাকিগুলাকে যেরকম আছে সেরকমই লিখে ফেলি। তাহলে i -1 ডিভাইডেড বাই হচ্ছে i। তো এবার
যদি আমি এটাকে উল্টায় দেই তাহলে আইটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, নিচে হচ্ছে i-1 থাকবে। তাহলে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস হচ্ছে i স্কয়ার ডিভাইডেড বাই i-1। তো এবার যদি আমি i স্কয়ারের ভ্যালুটা ইনপুট দিয়ে দেই তাহলে লেখা যায় হচ্ছে -1 এখানে, আর এখানে হচ্ছে i-1। তো -1 আর -1 এ কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে i ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই i-1। তাহলে i ডিভাইডেড বাই i-1 প্লাস 1 ডিভাইডেড বাই i-1। তাহলে এবার আমি যদি এটাকে সিস্টেম দেই তাহলে লেখা যায় হচ্ছে i ডিভাইডেড বাই হচ্ছে i ডিভাইডেড বাই হচ্ছে i-1। তাহলে i ইনটু হচ্ছে i-1 ডিভাইডেড বাই হচ্ছে i, তার মানে আমার आंसर হচ্ছে i-1। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে 1 প্লাস i ইনভার্স ডিভাইডেড বাই 1 প্লাস 2i ইনভার্স 2। তো এটাকে আমরা এবার একটু সিম্পলিফাই করি, তাহলে লেখা যায় 1 মাইনাস 1 বাই i ডিভাইডেড বাই 1 প্লাস 2 ইনটু 1 বাই i স্কয়ার। তাহলে উপরটা যদি সিস্টেম করি 1 ইনটু i মানে i মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে i ডিভাইডেড বাই 1 প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে i স্কয়ার। তো i স্কয়ারের ভ্যালু -1, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে i -1 ডিভাইডেড বাই i, নিচে হচ্ছে -1 প্লাস 2 ডিভাইডেড বাই -1। তো তাহলে এখানে আমার আসবে হচ্ছে -1 আর প্লাস 2 যদি যোগ করি তাহলে আমার আসবে শুধুমাত্র 1, আর 1 ডিভাইড বাই -1 মানে অ্যাকচুয়ালি -1ই ব্যাক করবে। তো আর উপরে থাকছে আমার i-1 ডিভাইডেড বাই i, আর নিচে থাকছে হচ্ছে -1। তো তাহলে -1টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে আমার আসছে অ্যানসারটা টোটালি i-1 ডিভাইডেড বাই i, আর এখানে হচ্ছে একটা -1। তো এটাকে যদি আমি একটু ডিস্ট্রিবিউট করে দেই তাহলে লেখা যায় হচ্ছে i ডিভাইডেড বাই i প্লাস 1 ডিভাইডেড বাই i, তার মানে হচ্ছে 1 -1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই i। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে বর্গমূল। তো আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তো করে ফেললাম, এবার আমরা বের করতে চাই জটিল সংখ্যার রুটটা কিরকম আসবে। তো বর্গমূল বের করার প্রসেসটা আমি জেনারেল প্রসেসটা আগে বলে দেই। যে ধরা যাক আমার একটা সংখ্যা দিল যে a প্লাস ib, এই সংখ্যাটাকে আমার রুট করতে হবে। তো আমি ধরে নিব রুট a প্লাস ib ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy। তো কারণ একটা জটিল সংখ্যার রুট আর একটা জটিল সংখ্যায় ব্যাক করবে, তারপর আমি কি করব, এটাকে স্কয়ার করে দিব। তাহলে লিখতে পারবো a প্লাস ib ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy হোল স্কয়ার। তো এখান থেকে লেখা যায় x স্কয়ার প্লাস 2i xy প্লাস i স্কয়ার y স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো a প্লাস ib ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার, কারণ i স্কয়ারের ভ্যালু -1 প্লাস i 2xy। এবার আমরা কি করব, ওই যে শুরুতে বলেছিলাম যে a প্লাস ib ইজ ইকুয়াল টু c প্লাস id এর মতো, তাহলে a ইজ ইকুয়াল টু c হয়, b ইজ ইকুয়াল টু d হয়। তাহলে এখানে আমরা বলতে পারি a হচ্ছে এই টোটালটার সমান, আর এই b টুকু হচ্ছে এই 2xy এর সমান। তাহলে a ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর b ইজ ইকুয়াল টু 2xy। তো এইখান থেকে আমরা x আর y এর ভ্যালু যদি বের করে ফেলতে পারি, সেটা জাস্ট এই জায়গাটায় ইনপুট দিয়ে দিলেই আমার কাজটা হয়ে যাবে। তো এটা গেল আমার জেনারেল প্রসেস। এখন এখানে আমরা কিন্তু একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। তো শর্টকাটটা এমপিরিক্যাল ইকুয়েশন দিয়ে বুঝতে একটু কষ্ট, তাহলে আমরা ডাইরেক্ট ম্যাথ দেখে বুঝবো শর্টকাটটা। চলুন তাহলে শুরু করি। তো এখানে বলেছে যে -7 প্লাস 24i, এইটাকে আমার রুট করতে হবে। তো -7 প্লাস 24i এর মধ্যে বাস্তব পার্ট হচ্ছে -7 আর কাল্পনিক পার্ট হচ্ছে 24i। তাহলে আমি কি করব, এই 24 কে আগে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার কত আসে 12। এবার 12 কে উৎপাদকে বিশ্লেষণ করব, কত কত হয়, 6 2 হতে পারে, 3 4 হতে পারে, 1 আর 12 হতে পারে। এখন ট্রিকটা হচ্ছে আমরা এই যে জোড়াগুলা পেলাম, এই জোড়াগুলার প্রত্যেকটাকে স্কয়ার করে যোগ বিয়োগ করে দেখব যে আমার এই কাউন্টার পার্টটা ফেরত আসে কিনা। তো
আমি যদি 6 স্কয়ার করি তাহলে আসে 36 আর 2 স্কয়ার করলে হচ্ছে 4, যোগ বিয়োগ কোনটা করলেই আমার -7 আসবে না। যদি আমি 3 স্কয়ার করি তাহলে আসে 9 আর যদি 4 স্কয়ার করি তাহলে আসে হচ্ছে 16। এটাকে যদি যোগ করি তাহলে আমার আসে 25 আর যদি বিয়োগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি সুন্দর মতো আমার -7 মিলে যায়। তাহলে আমার ডিজায়ার্ড পেয়ারটা হচ্ছে 3 আর 4। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এটাকে সিস্টেম দিব। তাহলে লিখি √7 এর জায়গায় আমরা লিখব হচ্ছে 16 আর হচ্ছে 9। যেহেতু -7 লাগবে তাহলে আমরা লিখব হচ্ছে -16 + 9 আর এখানে হচ্ছে +24i। এখন এই -16টা আমাকে সিস্টেম করতে হবে। তো -16 কে কি লেখা যায়, -1 ইনটু হচ্ছে 16 আর এটাকে এভাবে রেখে দেই প্লাস হচ্ছে 24i, এটা হচ্ছে রুট। তাহলে -1 এর ভ্যালু কি, i স্কয়ার না? তাহলে এখানে লিখতে পারি i স্কয়ার আর 16 এর ভ্যালু হচ্ছে 4 স্কয়ার আর এখানে 9 এর ভ্যালুকে লেখা যায় 3 স্কয়ার আর এখানে লিখতে পারি 2 ইনটু হচ্ছে 4 ইনটু হচ্ছে আমার 3i। তাহলে কিন্তু এখন সুন্দর করে ব্যাপারটা মিলে গেল যে আমরা এখন এটাকে লিখতে পারবো 3 + 4i হোল স্কয়ার, এখানে হচ্ছে রুট, তার মানে আমার √7 + 24i হচ্ছে 3 + 4i। তো আশা করি ট্রিকটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের একটা ম্যাথ করে ফেলি। তো এই ম্যাথটা আপনারা চাইলে নিজেরা করতে পারেন, তাহলে ভিডিওটা এখানে আমরা পজ করে নিজেরা একটু ট্রাই করেন। ওকে, এবার আমরা নিজেরা করে ফেলেছেন যেহেতু, তাহলে আমি করে দিই, আপনারা উত্তরটা এবার মিলিয়ে নেন। তো এইখানে আমরা হচ্ছে 6 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার আসবে হচ্ছে 3। এবার এই 3 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে শুধুমাত্র আমার একটা পেয়ারই পসিবল, সেটা হচ্ছে 1 আর হচ্ছে 3, কারণ 3 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 আর 3 কে যদি স্কয়ার করি তাহলে আমার আসে 1 স্কয়ার আর হচ্ছে 9। তো এই দুইটার বিয়োগফল তো বাই ডিফল্ট আমার এইটা আসে। তাহলে এটাকে আমি সিস্টেম দিব কিভাবে, √9 - 1 - 6i। এখন 9 - 1 যেহেতু, তাহলে এটাকে লিখতে পারি না যে 9 প্লাস -1 ইনটু হচ্ছে 1 মাইনাস হচ্ছে 6i। তাহলে 9 কে লেখা যায় 3 স্কয়ার আর -1 কে লেখা যায় i স্কয়ার ইনটু 1, মানে তো জিনিসটা সেমই থাকছে। তাহলে এটাকে এভাবে রেখে দিলাম আর এই যে -6i এটাকে লেখা যায় 2 ইনটু 3 ইনটু হচ্ছে i। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 3 - i হোল স্কয়ার, এটার উপরে রুট। তাহলে আমার অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে 3 - i, মানে বর্গমূলটা হবে 3 - i। এখন যেহেতু হচ্ছে বর্গমূল করছি তাহলে এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে। আগের ম্যাথটাও একটা প্লাস মাইনাস দিতে হতো, তাহলে আমরা এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দেই। ওকে, তাহলে আমরা বর্গমূলের ব্যাপারটা তো বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে ঘনমূল। তো যেহেতু আমরা জানি যে জটিল সংখ্যার বর্গমূল নিজেই জটিল সংখ্যা, তাহলে অবভিয়াসলি ঘনমূল একটা জটিল সংখ্যা হবে। তাহলে আমরা একটা সিম্পল হিসাব দিয়ে কাজ শুরু করি। আচ্ছা, আমরা সবাই তো জানি যে 1 কে আমি স্কয়ার করি, কিউব করি, রুট করি, কিউবিক রুট করি, ফোর্থ রুট করি, যাই করি না কেন 1 আসে। কিন্তু ব্যাপারটা কি এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা কি শিখেছিলাম বহুপদীতে, যে x এর পাওয়ার বা কোনো বহুপদীর পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার যত হয় ততগুলো মূল থাকা উচিত সেটা। তো আমি যদি কিউবিক রুট অফ 1 করি তাহলে এটাকে আমি ধরে নিই হচ্ছে x, তাহলে এটাকে যদি উল্টায় দেই তাহলে লিখতে পারি x³ = 1। তার মানে এটা অ্যাকচুয়ালি কি, x³ - 1 = 0। এটা একটা পলিনোমিয়াল না বা বহুপদী। তো এইখানে x এর ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 3, তাহলে আমাদের স্বীকার্য অনুযায়ী x এর ভ্যালু আসার কথা 3টা, কিন্তু আমরা তো পাই শুধুমাত্র 1। তাহলে বাকি দুইটা আসলে কি? তাহলে স্বীকার্যটা কি ভুল ছিল যে কিউবিক রুট করলে আমার অ্যানসার 1 এর জন্য 1 আসবে, বাকিগুলোর জন্য যা ইচ্ছা আসুক? তাহলে ব্যাপারটা একটু মেসাকার না, যে একটার জন্য এক রকম। আচ্ছা, তাহলে আমরা আজকে এই প্রবলেমটা সলভ করব। ওকে, তো আমরা তাহলে ধরে নিচ্ছি আগের মতোই যে কিউবিক রুট অফ 1 = x। তাহলে এখান থেকে আমরা পাই যে x³ = 1
তাহলে এখান থেকে পাবো x³ - 1 = 0। এখন কিউবের উৎপাদকের ফর্মুলা নিশ্চয়ই আমাদের মনে আছে, কি ছিল, যে x - 1 ইনটু হচ্ছে x² প্লাস x প্লাস হচ্ছে 1 = 0। দুইটা জিনিসের দুইটা সংখ্যার গুণফল ইন্ডিভিজুয়ালি 0 হলে তবেই তাদের গুণফল অ্যাকচুয়ালি 0 আসবে। তাহলে আমরা বলতে পারি x - 1 = 0 আর হচ্ছে x² প্লাস x প্লাস 1 = 0। তাহলে এখান থেকে আমরা পাই x এর ভ্যালু হচ্ছে 1। আর এইটা কি আরো একটা বহুপদী না, কিন্তু এটার সুবিধা কি, এটা একটা দ্বিঘাতের। তো যেহেতু এটার ঘাত 2, তাহলে আমরা কিন্তু ওই যে ax² প্লাস bx প্লাস c এটার জন্য আমরা একটা ফর্মুলা জানতাম। ফর্মুলা কি ছিল, যে x = -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস। তাহলে এইখানে যদি আমি কল্পনা করি, তাহলে আমার a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 1। তাহলে আমি যদি এখানে ইনপুট দিয়ে দেই, তাহলে বলতে পারি x = -1 প্লাস মাইনাস √1² মাইনাস 4 * 1 * 1 ডিভাইডেড বাই 2 * 1। তাহলে এখান থেকে পাই -1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে পাই -1 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এই যে -√3 এটাকে যদি একটু পলিশ করি, তাহলে কি আসে, -1 প্লাস মাইনাস √1 √3 ডিভাইডেড বাই 2। তো এই যে √-1 এইটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কাজ করছিলাম না, তো এইটার ভ্যালু অ্যাকচুয়ালি কত, i। তাহলে এটাকে লিখতে পারি -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কিন্তু এবার আমাদের প্রবলেমটার সলিউশন পেয়ে গেলাম। যেহেতু ছিল x³ = 1, তাহলে x এর ভ্যালু কিন্তু এখন তিনটা। এই যে একটা হচ্ছে 1, একটা হচ্ছে আমার -1 প্লাস √3i/2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে এই যে আমরা তিনটা মূল যেহেতু পেয়ে গেলাম, তাহলে কিন্তু এবার আমরা জেনে ফেললাম যে এককের ঘনমূল আসলে তিনটাই। তবে প্রবলেম হচ্ছে আমরা আগে শুধুমাত্র বাস্তব মূলটা নিয়ে কাজ করতাম, এবার হচ্ছে জটিল মূলটাও আমরা আমলে আনবো। তো এখন এখানে আরো একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে যে আমরা এই যে এই জটিল মূলগুলা, এগুলাকে একটা সুন্দর নাম দিয়ে দেই। এককের জটিল মূল যে দুইটা আছে, তাদের একটাকে আমরা বলি হচ্ছে ওমেগা, আর একটাকে আমরা বলি হচ্ছে ওমেগা স্কয়ার। এখন এই ওমেগা আর ওমেগা স্কয়ার ইন্টারচেঞ্জেবল কেন? কারণ আমরা যদি একটু দেখি, আমরা ধরলাম ওমেগা =-1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমি স্কয়ার করে দেই, তাহলে আমার আসবে -1 প্লাস √3i হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে পেলাম -1 হোল স্কয়ার প্লাস 2 ইনটু -1 √3i ইনটু হচ্ছে √3i হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমার আসবে 1 প্লাস -2√3i প্লাস √3 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে i স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমার আসবে 1, এই √3 স্কয়ার মানে হচ্ছে 3i স্কয়ার মানে অ্যাকচুয়ালি কত, -3। তাহলে 1 - 3 মাইনাস 2√3i ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে পাই -2 - 2√3i ডিভাইডেড বাই 4। উপর নিচে থেকে 2 কমন নিয়ে বাদ দিয়ে দিলে আমার আসে -1 - √3i ডিভাইডেড বাই 2। তো আমরা শুরু করেছিলাম হচ্ছে -1 প্লাস √3i দিয়ে, পেয়ে গেলাম হচ্ছে -√3i। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা যে কোনোটা আমরা এবার যদি আমি ধরি যে ওমেগা =-1 - √3i/2, এটাকে স্কয়ার করলে আমার আগের মতোই এটা ব্যাক করবে। তো অর্থাৎ তখন ওমেগা স্কয়ার আসবে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এই কারণে যে কোনো একটাকে ওমেগা ধরলে আরেকটা আমার ওমেগা স্কয়ার অবশ্যই চলে আসবে। এখন আরো একটা মজার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যেহেতু এরা হচ্ছে আমার এককের ঘনমূল, আমি আবারও বলছি, যেহেতু এরা হচ্ছে এককের ঘনমূল, এককের মানে একের ঘনমূল মানে কিউবিক রুট অফ 1 এর ভ্যালু, তাই না? তো আমি বলতে পারি যে কিউবিক রুট অফ 1 = ওমেগা, কিউবিক রুট অফ 1 = ওমেগা স্কয়ার। তাহলে এইটাকে যদি আমি কিউবটা উঠায় দেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে
1 এটার হোল কিউব ইজ ইকুয়াল টু ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত চলে আসলো আমার 1। তো আবার একই ভাবে এটাকে যদি আমি সিস্টেম দেই তাহলে কিন্তু লিখতে পারি যে cubic root of 1 whole cube is equal to omega square whole cube। তার মানে হচ্ছে 1 is equal to omega to the power 6। omega to the power 6 মানে কি লেখা যায় omega cube। তার মানে অ্যাকচুয়ালি আবারও ব্যাক করলো omega cube is equal to 1। তাহলে আমরা কিন্তু এখানে একটা সুন্দর জিনিস শিখে ফেললাম, সেটা হচ্ছে যে ওমেগা কিউব এটার ভ্যালু হচ্ছে আমার 1 আসবে, কারণ এটা হচ্ছে এককের ঘনমূল। ওকে, এবার আমরা আরো একবার আরেকটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে আসি, তাহলে আমরা আরো একটা জিনিস শিখবো এখানে। তো যেহেতু আমরা দেখলাম যে ওমেগা কিউব এটার ভ্যালু হচ্ছে 1, তো আমরা কি জানি ওমেগা আর ওমেগা স্কয়ার এরা হচ্ছে ইন্টারচেঞ্জেবল, তো এদেরকে আমি যোগ করে দিই। -1 প্লাস √3i/2 প্লাস -1 মাইনাস √3i/2। তাহলে আমার এখানে আসছে হচ্ছে -1 প্লাস √3i প্লাস -1 মাইনাস √3i ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে আমার আসছে হচ্ছে -2 আর এটা বাদ চলে যায় ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে -1। তো আমি যদি এর সঙ্গে 1 যোগ করি তার মানে আমি লিখছি এখানে অ্যাকচুয়ালি 1 প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এর সঙ্গে যদি 1 যোগ করে দেই তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা পেয়ে গেলাম 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ আমরা এখন দুইটা ফর্মুলা জানি যে এককের ঘনমূল যেহেতু ওমেগা, তাহলে ওমেগা কিউবের ভ্যালু আসবে 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আমার 0 আসবে। এগুলো আমরা কেন করলাম, কারণ আমরা যখন ঘনমূল এর ম্যাথ করব তখন আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে ব্যবহার করব। ওকে, তো আশা করি ম্যাথ আমরা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা পরের টাইপে ফেরত চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল। ওই যে আমরা কিছুক্ষণ আগে যে ঘনমূলের কিছু জিনিস পেয়ে গেলাম এককের, এগুলাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আসবে হচ্ছে আমার চতুর্থ মূল, অর্থাৎ 4th root of -169। তাহলে হিসাব মতো আমরা ধরে নিব এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার x। তো এবার আমি এটাকে সলভ করি, তাহলে লিখতে পারি হচ্ছে x to the power 4 is equal to -169। তাহলে লেখা যায় x to the power 4 plus 169 is equal to 0। তাহলে লিখতে পারি x to the power 4 plus হচ্ছে 13 square is equal to 0। এখন প্রবলেম হচ্ছে a square plus b square এটার কিন্তু কোনো উৎপাদকের ফর্মুলা আমরা জানি না। তাহলে এখানে সিস্টেম কেমনে করব, আমরা ওই যে ব্রহ্মাস্ত্র ইউজ করব, i স্কয়ার নিয়ে আসবো। তাহলে i স্কয়ার আনলেই ব্যাপারটা সুন্দর মিলে যায়। তাহলে প্লাস 13i হোল স্কয়ার, যেহেতু প্লাস মানে i স্কয়ার গুণ করে দিলাম, তাহলে এখানে কিন্তু আর প্লাসটা আমরা রাখতে পারছি না, কারণ i স্কয়ার একটা নিজেই মাইনাস নিয়ে আসবে। তাহলে এখানে বাই ডিফল্ট হয়ে যাবে আমার মাইনাস। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি ফর্মুলা ব্যবহার করতে পারি। তাহলে করে ফেলি যে x টু দি পাওয়ার 2 হোল স্কয়ার মাইনাস 13i হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই x স্কয়ার মাইনাস 13i ইনটু x স্কয়ার প্লাস 13i ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা হচ্ছে একবার ধরে নিব x স্কয়ার মাইনাস 13i ইকুয়াল টু 0, আর একবার আমরা ধরে নিব x স্কয়ার প্লাস 13i ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই x এর ভ্যালু হচ্ছে 13i এর রুট, এখান থেকে আমরা পাই x এর ভ্যালু হচ্ছে -13i এটার রুট। তো এখন আমরা এটাকে সলভ করব কিভাবে, তো এবার আমরা সিস্টেম করব একটা। কি রকম সিস্টেম, যে আমরা ধরে নিব যে √13 বাইরে, এটা হচ্ছে শুধুমাত্র √i। এখানেও সেম, আমরা ধরে নিব যে √13 বাইরে, এটা হচ্ছে শুধুমাত্র -√i। তাহলে এইবার আমি √13 নিলাম, আর এখানে আমরা জোর করে একটা 2 কে ঢুকাই দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি √2, তাহলে এখানে লিখতে পারি √2i। এখানেও সেম, √13 বাই √2, এখানে আমরা লিখতে পারি হচ্ছে
রুট ওভার মাইনাস 2y। এবার আমরা এই যে এখানে সিস্টেমটা দিলাম, এখানে হচ্ছে জোর করে একটা 1 যোগ বিয়োগ করে দিব, তাহলে লিখলাম +1 -1। এখানেও সেম লিখবো হচ্ছে +1 আর হচ্ছে -1। তাহলে ব্যাপারটা সুবিধা কি হলো? সুবিধাটা হচ্ছে এই যে জোর করে আমি যে লিখলাম এখানে -1, এই -1টা এখন একটা ট্রান্সফর্ম হবে। কিরকম ট্রান্সফর্ম হবে? সে হয়ে যাবে এখন i², কারণ i² এর ভ্যালু কি? -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √13 ডিভাইডেড বাই √2, এখানে হচ্ছে 1² প্লাস i² প্লাস 2i। এখানেও সেম লিখতে পারি হচ্ছে √13 ডিভাইডেড বাই √2, এখানে লিখতে পারি হচ্ছে 1² প্লাস i² মাইনাস হচ্ছে 2i। তাহলে এখানে সুন্দর মতো ব্যাপারটা মিলে গেল হচ্ছে √13 ডিভাইডেড বাই √2, 1 প্লাস i হোল স্কয়ার, রুট কাটাকাটি চলে গেলে 1 প্লাস i, আর এখানে হয়ে যাবে √13 ডিভাইডেড বাই √2, এখানে চলে আসবে 1 মাইনাস i। এখন যেহেতু এখানে x এর ভ্যালুটা আমরা রুট করে দিয়েছিলাম, তাহলে একটা বাই ডিফল্ট প্লাস মাইনাস চলে আসে, তাহলে এখানে আমরা একটা বাই ডিফল্ট প্লাস মাইনাস দিয়ে দিব। সেম ভাবে এখানেও একটা বাই ডিফল্ট প্লাস মাইনাস দিয়ে দিব। তাহলে আমার অ্যানসারটা দাঁড়াচ্ছে √13 ডিভাইডেড বাই √2 প্লাস মাইনাস, আর এখানে হচ্ছে 1 প্লাস মাইনাস i। চারটা মূল আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার আমরা ষষ্ঠ মূলে চলে যাই। তো এবার আমরা বের করব 6th রুট অফ -64। এটা খুবই ইজি, চলুন তাহলে দেখে নিই। তো বাই ডিফল্ট ধরে নিব এটা ইজ ইকুয়াল টু হচ্ছে x। তাহলে এবার সলভ করি 6th রুট অফ -64, তাহলে এখান থেকে x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু -64, তাহলে লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লেখা যায় x টু দি পাওয়ার 6 প্লাস 8² ইজ ইকুয়াল টু 0। তো প্লাসের তো কোনো বেল নাই, কারণ এটার কোনো ফর্মুলা নাই, তাহলে এখানে আমরা কি করব? জোর করে একটা i² নিয়ে আসবো। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস i² 8² ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে লেখা যায় x³ হোল স্কয়ার মাইনাস 8i হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x³ মাইনাস 8i, আর এখানে x³ প্লাস 8i ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার আমরা হচ্ছে আবার সিস্টেম দিব। কিভাবে সিস্টেম দিব? তো আমরা এখন লিখতে পারি যে x³ ইজ ইকুয়াল টু হচ্ছে 8i, আর ওইদিকে লিখতে পারবো হচ্ছে x³ ইজ ইকুয়াল টু মাইনাস 8i। তাহলে আমরা যদি এখন এটাকে নিচে নিয়ে আসি, মানে যদি এইভাবে লিখি যে x³ ডিভাইডেড বাই 8i ইজ ইকুয়াল টু কি আসবে? 1। আর এখানে যদি লিখি x³ ডিভাইডেড বাই মাইনাস 8i ইজ ইকুয়াল টু अगेन 1 চলে আসবে। তো এবার যদি এটাকে আমি হোল কিউবে নিয়ে বিয়োগ করে দিই, কিউবিক রুট করে দিই, অর্থাৎ আমি লিখতে চাচ্ছি x ডিভাইডেড বাই 2 i কিউবের ভ্যালু কত? -i। তাহলে আমি একটা জোর করে মাইনাস আনলাম, আর এখানে আমি লিখে দিলাম হচ্ছে i। তাহলে এবার হোল কিউব লিখতে পারবো, তাহলে মাইনাসটা হোল কিউব হয়ে মাইনাস হয়ে যাবে, আর i কিউবটা হোল কিউব হয়ে মাইনাস i গুণ করে আমার এটাই ব্যাক করবে। এটা হয়ে গেল আমার x³, এটাকে লিখতে পারি 1। সেম ওয়েতে এখানে লিখতে পারি হচ্ছে x ডিভাইডেড বাই 2i। এখানে আর জোর করে মাইনাস আনার দরকার নাই, i কিউবের ভ্যালু বাই ডিফল্ট -i আসবে। তাহলে এটা কিউব, এখানে লিখতে পারলাম এটা কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন কি করব? এই যে কিউবটাকে ডান দিকে পাঠিয়ে দিব। তাহলে লিখতে পারি x ডিভাইডেড বাই -2i ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ 1। এখানে লিখতে পারবো x ডিভাইডেড বাই টুয়াইস i ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ 1। কেন কিউবিক রুট অফ 1 করলাম? ওই যে আমরা কিন্তু শিখে আসছি কিউবিক রুট অফ 1 এর ভ্যালু কত? 1 ওমেগা ওমেগা স্কয়ার। এখানে জাস্ট ইনপুট দিব 1 ওমেগা ওমেগা স্কয়ার, এখানেও লিখবো 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে সুন্দর মতো x এর ভ্যালু আসবে -2i ওমেগা -2i ওমেগা স্কয়ার। এখানে x এর ভ্যালু আসবে হচ্ছে শুধুমাত্র 2i ওমেগা শুধুমাত্র 2i ওমেগা স্কয়ার। তাহলে আমরা বাই ডিফল্ট x এর 6টা ভ্যালু পেয়ে গেলাম, প্লাস মাইনাস টুয়াইস i ওমেগা
প্লাস মাইনাস টুয়াইস আই ওমেগা স্কয়ার। এখন যদি আমরা ওমেগার ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে দেই তাহলে কিন্তু একবারে ভ্যালুটা চলে আসে। তো ওমেগার ভ্যালু কত, যদি ধরে নিলাম কথার কথা ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস √3i/2, তাহলে ওমেগা স্কয়ারের ভ্যালু কি আসবে, মাইনাসটা আসবে। তাহলে বাই ডিফল্ট আমার x এর ভ্যালুগুলো কত কত আসছে এখানে, যে x ইজ ইকুয়াল টু আমার আসবে প্লাস মাইনাস টুয়াইস আই, দেন আসবে হচ্ছে প্লাস মাইনাস -1 প্লাস √3i ইনটু হচ্ছে আমার আরো একটা i, আর এই 2 আর এই 2 কাটাতে যায়, আবার আসবে হচ্ছে প্লাস মাইনাস i ইনটু -1 মাইনাস √3i, কারণ এই মানে i এর সামনের যে 2টা আর হচ্ছে এই নিচের যে 2টা কাটাতে চলে যায়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই 6টা। তো আশা করি ষষ্ঠ মূল চতুর্থ মূল দুইটাই আমরা বুঝতে পারলাম। ট্রিকটা হচ্ছে ষষ্ঠ মূলের ক্ষেত্রে আমরা কিউব স্কয়ার করব, তারপর কিউবের জায়গায় ওমেগা নিয়ে আসবো, তাহলে ওমেগা নিয়ে আসলে আমার ম্যাথটা অনেকখানি ছোট হয়ে যায়। আর স্কয়ার রুটের ক্ষেত্রে তো ব্যাপারটা সোজা, আমরা হচ্ছে জাস্ট স্কয়ারটাকে রিডিউস করব, দেন হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, দেন ওইখান থেকে আমরা √i √i নিয়ে আসবো। তো এখান থেকে কিন্তু আমরা √i আর √i এর ফর্মুলাটাও জেনে ফেললাম। তো আমরা কি শিখলাম, যে আমরা কিন্তু বলতে পারি যে একবারে যদি লিখি তাহলে √i ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2 1 প্লাস i, আর একবারে লিখলে √i ইজ ইকুয়াল টু 1/√2 1 মাইনাস i। এটা কিন্তু অবজেক্টিভে প্রায়ই আসে, এটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে আমরা চতুর্থ মূল আর ষষ্ঠ মূলের টাইপটা এখানেই শেষ করে দিলাম। এবার তাহলে আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে এককের ঘনমূল সংক্রান্ত সমস্যা। তো এককের ঘনমূলটা আমার কি ছিল, ওমেগা ছিল। তো ওমেগার আমরা কতগুলো ফর্মুলা শিখেছি, যে ওমেগা এর ভ্যালু হতে পারে হচ্ছে 1 প্লাস -1 প্লাস 3i/2, ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 মাইনাস এখানে রুট হবে একটা √3i বাই হচ্ছে 2, আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। তো ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে আমার 1, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখন যদি আমাকে ওমেগা কিউব না দিয়ে ওমেগা টু দি পাওয়ার 32 দিল, তখন এটা কিন্তু ওই i এর মতো। i এ কি করতাম, 4 এর গুণিতক ব্যবহার করতাম, বা 4 দিয়ে ভাগ করলে কত বাকি থাকে খেয়াল করতাম। এখানে আমরা খেয়াল করব 3 দিয়ে ভাগ করলে কত বাকি থাকে। তো 3 দিয়ে জায়গায় যদি ভাগ করি তাহলে অবভিয়াসলি কত বাকি থাকবে, 2 বাকি থাকবে, কারণ 3 × 30। তাহলে এটাকে লেখা যায় কি, ওমেগা টু দি পাওয়ার 30 ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 30 মানে কত, 1, কারণ ওমেগা কিউবের গুণিতক আর ওমেগা স্কয়ারের ভ্যালু তো ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 32 ইজ ইকুয়াল টু আমার ওমেগা স্কয়ারই আসবে। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যাকচুয়াল ম্যাথে চলে যাই। তো এখানে আমাকে হচ্ছে বের করতে হবে ওমেগা টু দি পাওয়ার 512 বা 512 এর ভ্যালুটা কত। তো 512 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা একটু চেক করি। 5 + 1 6 + 2 8, বিভাজ্য হবে না, ভাগশেষ থাকবে অবশ্যই। তাহলে আমি এখন এটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 512 ডিভাইডেড বাই হচ্ছে 3। আমি যদি একবার যাই তাহলে 2 বাকি থাকবে, এখানে 1, 7 গেলে হচ্ছে আমার 21, 2 নামায় দেই, তাহলে এখানে 0 170, তাহলে ভাগশেষ থাকছে হচ্ছে আমার 2। তাহলে এটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি আমার আসবে ওমেগা স্কয়ার। এবার যদি আমরা 216 কে ভাগ করি তাহলে কি আসবে, 216, এখানে হচ্ছে 3 সাথে হচ্ছে 21, 6, 3 × 2 = 6, 0, তাহলে 72 ভাগ হয়ে গেল, ভাগশেষ 0, তার মানে অ্যাকচুয়ালি কি ওমেগা কিউব, তার মানে ভ্যালু হচ্ছে আমার 1। তো আশা করি ওমেগা নিয়ে সমস্যাগুলো আমরা বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি আমরা ট্রাই করব যে এটাকে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 অথবা ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 অথবা ওমেগা টু দি পাওয়ার 3n, এই যে কোনো একটা ছাঁচের মধ্যে ফেলতে। প্লাস 1 এর মধ্যে ফেললে অ্যান্সার আসবে অবশ্যই ওমেগা, প্লাস 2 এর মধ্যে ফেললে ওমেগা স্কয়ার, আর প্লাস 3 এর মধ্যে ফেললে বা ওমেগা টু দি পাওয়ার 3n এর মধ্যে ফেললে আসবে হচ্ছে 1। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটা হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইনটু ওমেগা মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস 1, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তো আমরা কি জানি
যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 আর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি বাকি ভ্যালুগুলো বের করতে চাই। তাহলে আমি এতটুকু নিলাম, এখান থেকে শুরু করি। তো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, তো আমি তো জানি না যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ারের ভ্যালু কত। তো আমরা জাস্ট এই 1 প্লাস ওমেগার ভ্যালুটা বের করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস ওমেগার ভ্যালু আসবে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে লিখবো মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। এবার পরেরটায় আসি। পরেরটা আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 1টা আছে। মাইনাস 1টা আমার কোনো কাজের না, কারণ এইখানে মাইনাস 1 দিয়ে কোনো ফর্মুলা আমি জানি না। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু তাহলে কত আসবে? অবশ্যই -1। তাহলে এখানে লিখবো হচ্ছে -1 -1। দেন পরেরটায় 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 করে আমি যদি মাইনাস ওমেগার ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমার কত আসে? 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা। তাহলে এই যে 1 ও আছে এখানে, ওমেগা স্কয়ারও আছে, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। তাহলে এখান থেকে পেলাম -2 ওমেগা স্কয়ার ইন্টু হচ্ছে -2 ইন্টু হচ্ছে -2 ওমেগা। তাহলে আমার এখানে আসছে 3টা মাইনাস গুণ করলে মাইনাস, 3টা 2 গুণ করলে হচ্ছে 8, আর ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা ইন্টু হচ্ছে 1। তাহলে আমার আসছে -8 ওমেগা কিউব। ওমেগা কিউবের ভ্যালু কত? 1। তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে -8। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। তো এই যে আমরা জটিল সংখ্যাগুলো নিয়ে কাজ করছি, যে আমরা বলতে পারি z is equal to x plus iy, z is equal to x minus iy। তো এই যে জটিল সংখ্যাগুলা, এগুলাতে তো চলক আছে x আর y এর ভ্যালু। তো এই যেহেতু চলক যেহেতু আছে, তার মানে এগুলা নিশ্চয়ই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিবে। এটা কিন্তু অবভিয়াসলি দেয়, কারণ আমরা কি জানি যে এটা হচ্ছে আমার কাল্পনিক অক্ষ, এটা হচ্ছে আমার বাস্তব অক্ষ। এই টোটাল দুইটা অক্ষ মিলে একটা হচ্ছে আমার জটিল অক্ষ ব্যবস্থা ডিনোট করে। তো এখানে আমরা যদি এই পয়েন্ট থেকে এই দূরত্বটা বের করি, তারপর এখান থেকে এত দূর যাই, তারপর এখান থেকে এত দূর আসি, তাহলে এই যে একটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম না? তাহলে এটা একটা সঞ্চারপথ হবে না অবভিয়াসলি। আবার একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট ধরলাম হচ্ছে 3 + 2y, এটাকে কেন্দ্র করে অন্য একটা কোঅর্ডিনেট যদি সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাহলে একটা বৃত্ত সমীকরণ হয়ে যাবে না? তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে জটিল সংখ্যার মধ্যেও আমরা কিন্তু একটা সঞ্চারপথ বের করতে পারি। তো এই টাইপটা হচ্ছে সেই সঞ্চারপথগুলো নিয়ে। তাহলে চলুন আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো এখানে বলেছে যে x + iy যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে আমাকে বের করতে বলেছে z - 3 এর পরম মান ইজ ইকুয়াল টু 5। এটা সঞ্চারপথের সমীকরণটা আমাকে বের করতে হবে। তো তাহলে আমরা z - 3 এর পরম মান ইজ ইকুয়াল টু 5 লিখি। এবার আমরা z এর ভ্যালুটা ডাইরেক্ট ইনপুট দিয়ে দেই। তাহলে লিখতে পারি হচ্ছে x + iy - 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এখন বেশিরভাগ মানুষ যে জায়গাটায় ভুল করে সেটা হচ্ছে তারা x + iy এটাকে স্কয়ার করে, তারপরে হচ্ছে 3 টাকে স্কয়ার করে। এটা কিন্তু টোটালি রং। কারণ আমরা যখন মডুলাস বের করি, আমরা হচ্ছে বাস্তব অংশকে স্কয়ার করি আর অবাস্তব অংশকে স্কয়ার করি বা কাল্পনিক অংশটাকে স্কয়ার করি। তাহলে এইটাকে আমার আগে সিস্টেম করতে হবে এভাবে যে x - 3 প্লাস হচ্ছে iy দেন ইজ ইকুয়াল টু 5। তাহলে এই যে বাস্তব অংশ একসাথে হলো আর কাল্পনিক অংশটা একসাথে হয়ে গেল। এবার আমরা হচ্ছে মডুলাস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে লিখবো হচ্ছে x - 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 5। তাহলে এবার যদি আমি টোটালটাকে আবার স্কয়ার করে দিই, তাহলে লিখতে পারি x - 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার। তাহলে এটা কি রকম আসলো? x - 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার। তার মানে এটা হচ্ছে x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটা কিসের ইকুয়েশন ছিল? বৃত্তের ইকুয়েশন। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমার কিসের ইকুয়েশন হবে? একটা বৃত্তের ইকুয়েশন হবে। তো এই বৃত্তের কেন্দ্র কত আসবে? -3,0 না, এটা কিন্তু মাইনাস আলফাই ছিল। তাহলে এটা কেন্দ্র আসবে হচ্ছে 3,0 আর ব্যাসার্ধ আসবে হচ্ছে 5 একক। তো 3,0 যদি কেন্দ্র হয়, তাহলে কোঅর্ডিনেট হচ্ছে 3,0, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটটা কোথায়? ডাইরেক্ট বাস্তব অক্ষের মধ্যে 3 ঘরে। তাহলে 5 একক দূরত্বে যদি যায়, তাহলে এখানে যাবে আর এদিকে হচ্ছে এইখানে যাবে। তাহলে আমার চিত্রটা আসবে হচ্ছে অনেকটা এরকম। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এখন এইরকম আরো অনেকগুলা সঞ্চারপথ আমাদের আছে।
কিরকম আছে? তো এই যে z এর ভ্যালু আর সাথে যে কনস্ট্যান্টটা এটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের সঞ্চয় পথ এখানে বের করতে পারি। চলুন তাহলে সেগুলো দেখে নেই। তো যদি z প্লাস মাইনাস a ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হয়, মানে আমরা যেটা মাত্র করলাম যে z প্লাস 3 এর পরম মান ইজ ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট 5, তাহলে এটা আমাকে ডিনোট করবে বৃত্তের ইকুয়েশন। যদি এটা প্লাস 3 না হয় এরকম হতো যে z মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তাহলেও কিন্তু এটা বৃত্তের সমীকরণ হতো, কারণ z প্লাস মাইনাস a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলেই হবে। এখন যদি এরকম হয় যে z এর ভ্যালু x প্লাস iy থাকলো, কিন্তু ব্যাপারটা আসলে হচ্ছে z প্লাস ধরলাম 3 প্লাস হচ্ছে z মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরলাম 5, তাহলে এখানে মাঝে যেহেতু প্লাস আছে, তাহলে এই যে দুইটা জটিল সংখ্যার মডুলাস আমি বের করছি, এদের সঞ্চার পথটা হবে হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। পয়েন্ট টু বি নোটেড, কনস্ট্যান্টটা কিন্তু 0 হতে পারবে না এবং মাঝখানে একটা অবশ্যই প্লাস থাকবে। আচ্ছা, যদি সেম জিনিস আমি প্লাসের জায়গাটা চেঞ্জ করে একটা মাইনাস দিয়ে দেই, অর্থাৎ এই জায়গাটায় জাস্ট মাইনাস হবে, তাহলে এইখানে আমার থাকবে হচ্ছে আগের মতোই z প্লাস 3 পরম মান, এখানে আমার থাকবে হচ্ছে z মাইনাস 2 পরম মান ইজ ইকুয়াল টু 5, তাহলে এটা তখন হয়ে যাবে হচ্ছে আমার একটা অধিবৃত্তের ইকুয়েশন। এখন যদি কোনোভাবে এদের দুইজনের ক্ষেত্রে এই যে কনস্ট্যান্টটা নট ইকুয়াল টু 0 বলেছিলাম, সেই কনস্ট্যান্টটা যদি নট ইকুয়াল টু 0 না হয়ে ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে কিন্তু তারা তখন আর কার্ভ লাইন হবে না, স্ট্রেট লাইন হয়ে যাবে এবং তারা হয়ে যাবে হচ্ছে জোড়া সরল রেখা, মানে একটা ইকুয়েশনের মধ্যে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এমবেডেড থাকবে। তো আশা করি সঞ্চার পথের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো এরই সঙ্গে জটিল সংখ্যা চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি যেই টপিক আমি কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।